সারা বাংলায় খবর দেয়, এই গোপালগঞ্জে খবর দেয়, এই টুঙ্গিপাড়ায় খবর দেয়, এই কুমিল্লাতে খবর দেয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিন্টো রোডে এনসিপির বিক্ষোভ সমাবেশ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর দ্রুতই সিদ্ধান্ত, বিবৃতি অন্তর্বর্তী সরকারের। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, মন্তব্য মঈন খানের। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি। নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময়ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। তীব্র তাপদাহ চুয়াডাঙ্গায়, তাপমাত্রার পারদ উঠল ৪১ ডিগ্রিতে। আগামী ৭২ ঘণ্টায় দেশের কোথাও কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস। নিরাপত্তার সংখ্যায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। ভারত পাকিস্তান সংঘাতে পিএসএল এর ৮ ম্যাচ সরানো হল দুবাইয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে চলছে এনসিপি আয়োজিত সমাবেশ। সমাবেশে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও ইসলামী আন্দোলন সহ ছাত্র শিবির ও সাধারণ জনগণ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে মিন্টো রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির এই সমাবেশে উপস্থিত রয়েছে জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশের অস্থায়ী মঞ্চটি ৫টি ট্রাক দিয়ে বানানো হয়েছে। খাওয়ার পানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে। সমাবেশে উপস্থিত নেতারা বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, ততক্ষণ এই সমাবেশ চলবে বলেও জানান নেতারা। এর আগে এনসিপির ডাকে সাড়া দিয়ে বিভিন্ন স্থান থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা। সমাবেশে জড়ো হয় নেতাকর্মীরা জুমার নামাজ আদায় করে ট্রাকের উপর ও যমুনার সামনে। এর আগে বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে আসছে এনসিপি সহ সাধারণ মানুষ। ফেসিবাদ বিরোধী যতগুলো সংগঠন আন্দোলন করছে সকল সংগঠন আজকে আসবে। মূলত দাবি দুইটা, একটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর একটা হলো খুনিদের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের দুই হাত রক্তরঞ্জিত, তাদের এই দেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। সেই অধিকার থেকে আমরা বলতেছি আওয়ামী লীগ নেভার কাম ব্যাক। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে তাদের পুনর্বাসন রাষ্ট্রীয় মদতে যখন হচ্ছে, ভাই তখন আপনি কিভাবে এটা মেনে নেবেন? আপনারা আপনাদের কুটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছে। দর্শক, রাজধানীর মিন্টো রোডের অস্থায়ী মঞ্চের সামনে আছেন আমাদের সহকর্মীরা। যাব তাদের কাছে, জানবো ঘটনাস্থলের খবর সরাসরি। এই জমায়েত কতক্ষণ চলবে, কি বলছেন নেতারা, বিস্তারিত জানবো। আমরা জানতে চাই সমাবেশ কি এখনো শুরু হয়েছে কিনা, কতক্ষণ চলবে, নেতারা কি বলছেন? আমরা সহকর্মী অহনের কাছে জানতে চাই, সমাবেশ কি শুরু হয়েছে? অহন, আপনার সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সমাবেশ শুরু হয়েছে, ব্যাপক জনসমাগম আমরা দেখেছি। শুধু এনসিপি নয়, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের যারা নিষিদ্ধ চান, ঠিক সেই ব্যক্তিরা এখানে অবস্থান নিয়েছেন। এবং এই অবস্থান তো গতকাল রাত 10টা থেকেই শুরু হয়েছে, আপনি জেনে থাকবেন। আমি সেই জনসমাবেশে কী পরিমাণ মানুষ সেটি যদি দেখাতে চাই, আপনি দেখবেন যে মিন্টো রোডের একটি পাশ, অর্থাৎ যে ফোয়ারাটি এখানে রয়েছে, এই দিক থেকে একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত এইখানে একটি জনসমাগম, এবং এর আশেপাশের সড়কগুলোতে আমরা দেখেছি অনেকেই অবস্থান নিয়েছেন। এবং ডক্টর ইউনূসের বাসভবনের খুবই কাছাকাছি, এই 200 মিটারের মধ্যেই। এবং আপনি জেনে থাকবেন এই অঞ্চলে আসার জন্য সকালবেলা চারপাশের যে সড়কগুলো ছিল সেগুলো একেবারে বন্ধ করে দেয়া, এবং কয়েকটি সড়কের মুখ খুলে রাখা হয় শুধুমাত্র পায়ে হেঁটে নিরাপত্তা যে সব রয়েছে
রয়েছে, বেষ্টনী রয়েছে, সেগুলো পেরিয়েই সাধারণ মানুষ যারা রয়েছেন কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা মঞ্চে অবস্থান নেয়। এর আগে আমরা দেখেছি দুপুরবেলা যখন নামাজের সময় শুরু হয় এখানেই আশেপাশে দুটি জমায়েতে তারা নামাজ আদায় করে নেন এবং তারপরে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। নানান যে সব রাজনৈতিক নেতারা রয়েছেন তারা এই সমাবেশে তাদের ইচ্ছার কথা জানাচ্ছেন এবং তারপর একই কথা বলছেন। তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে যে পরিমাণ মানুষ মারা গেছেন সেই রক্তের উপর দাঁড়িয়ে পুনর্বাসন করতে দেওয়া হবে না, কোনোভাবে যেন পুনর্বাসন না হয়, পুনর্বাসিত না হয়, সেই কথাই তারা বারবার বলছেন। এর মধ্য দিয়ে তারা একটি কথা দিতে চান, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি না দেখবেন তারা, যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্তই তাদের এই সমাবেশ সেটি তারা চালিয়ে যাবেন, এমন কথাই নেতাকর্মীরা বলছেন। এবং এই সমাবেশ আমরা ধারণা করছি সন্ধ্যা পর্যন্ত মানুষের যে জনসমাগম সেটি আরো পর্যায়ক্রমে হয়তো বাড়তেই থাকবে। ধন্যবাদ অহন। আমরা এবার যেতে চাই আরেক প্রান্তে রয়েছেন সবুজের কাছে। সবুজ, আপনার সেখানে কি অবস্থা? নেতারা কি বলছেন? জমায়েত কতক্ষণ চলবে? দুঃখিত দর্শক, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে সবুজের সঙ্গে যুক্ত হতে পারিনি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানালো অন্তর্বর্তী সরকার। দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। আরও বলা হয়, সরকার এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করেছে, দ্রুতই নেওয়া হবে সিদ্ধান্ত। তাছাড়া আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার। সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভের বিষয়টি সম্পর্কেও সরকার অবগত রয়েছে। এ ঘটনার সাথে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়, দেশের জনগণই সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। দেশে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মন্তব্য করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। রাজধানীর পৃথক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে এই বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের 5 সদস্যের প্রতিনিধি অংশ নেয় বৈঠকে। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। এ সময় নির্বাচনকালীন সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন আমরা চাই, জোর করে নির্বাচন আদায় করতে চাই না। জনগণ যদি মনে করে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণেই রাস্তায় নামবে, আমাদেরকে বলতে হবে না। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান অভিযোগ করেন, নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে। বলেন, দেশে অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাংলাদেশে হবে নির্বাচিত সরকার, তার জনগণের প্রতিনিধিত্বশীল সরকার। কাজেই নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময়ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। মানুষের মধ্যে যে এক ধরনের
কনফিউশন সেটা কমে যাবে। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা নিয়ে সেমিনারে ডাক্তার জাহিদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে মুক্তি মিলবে না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তারুণ্য সেমিনার, সেখানে আছেন সহকর্মী রবিন, যাব সেখানে। রবিন, এই মুহূর্তে সেমিনারে কি চলছে, কতক্ষণ পর্যন্ত চলবে, কি বলছে নেতাকর্মীরা? আমরা অনেকেই হয়তো সবাই পাঠাওয়ের রাইড শেয়ার করেছি, পাঠাওয়ের ফুড অর্ডার করেছি, পাঠাওয়ের গ্রসারি শপিং করেছি, কিন্তু আমরা জানি না সেই পাঠাওয়ের পেছনের মানুষটা। রবিন, আজকে আমাদের মাঝে রয়েছে পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ। আমাদের সবার সৌভাগ্য উনি ওনার জার্নিটা সেমিনার চলছে, এটি হচ্ছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। যে সেমিনারের আয়োজক বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। যেটির লক্ষ্য হচ্ছে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ। এবং এই সেমিনারে অর্থাৎ চট্টগ্রাম বিভাগে যে সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে, সেই সেমিনারের মূল বিষয় হচ্ছে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা। খানিক আগেই প্রথম প্যানেলিস্ট যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, তিনি তার বক্তব্য রেখেছেন। যারা যুক্ত হয়েছে তাদের সঙ্গে নানান বিষয়ে নানান ধরনের আলোচনা, পরামর্শ সেসব গ্রহণ এবং সেসব প্রদানও করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী রয়েছেন, সঙ্গে রয়েছেন প্যানেলিস্ট হিসেবে আরও বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি। মূলত এইটিকে বিএনপি যেটি বলতে চাচ্ছে, তাদের 3 অঙ্গ সহযোগী সংগঠন, যেই তরুণ সংগঠন, তাদেরকে অর্থাৎ তরুণদেরকে আরও বেশি সম্পৃক্ত করা, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা করা, আগামীর রাজনীতিতে কিংবা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কিংবা আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন আনা সম্ভব, কোন কোন জায়গাগুলোতে উন্নতি করা সম্ভব কিংবা করা উচিত, সেই সব বিষয়গুলো নিয়ে মূলত তারা তাদের আলোচনা অব্যাহত রেখেছেন। এখন এই মুহূর্তে প্যানেলিস্ট হিসেবে যিনি কথা বলছেন ফাহিম আহমেদ, পাঠাওয়ের সিইও, তিনি এখন প্যানেলিস্ট হিসেবে তার বক্তব্য রাখছেন। মূলত এটি কুমিল্লা ও চিটাগাং বিভাগের যেসব অঙ্গ সহযোগী সংগঠনের যারা রয়েছেন তারাই মূলত আমন্ত্রিত হয়ে এসেছেন এবং নির্ধারিত সংখ্যক নেতৃবৃন্দ রয়েছেন। তবে এর মধ্যে নানান ধরনের পেশাজীবী রয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, তারাও সেমিনারে কিন্তু অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত রয়েছেন, তাদের ভাবনা শেয়ার করছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রবিন। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি ফারিয়া হক টিনাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য টিনার 5 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর নদ্দা এলাকার পাশে জগন্নাথপুরে টিনার বাসা থেকেই তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। এখন পর্যন্ত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ সহ 6 আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে 2 নারী শিক্ষার্থীকে নিয়ে হাসি ঠাট্টা করায় ঘটে বিপত্তি। প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় ওই শিক্ষার্থী। পারভেজ ক্ষমা প্রার্থনার পরও মারধরের এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়, পরে মারা যান পারভেজ। প্রচণ্ড গরমে পড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় হাঁসফাঁস জনজীবন। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, এখন তো বিকেল হয়ে গেছে, তীব্র তাপদাহ কি কিছুটা কমেছে চুয়াডাঙ্গায়? আবহাওয়াবিদরা এ ব্যাপারে আর কি বলছেন? তাজদিন, শুধু আজই নয়, গতকালও কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই চুয়াডাঙ্গাতে, যা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সেই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 2 ডিগ্রিতে বেড়ে দাঁড়িয়ে সেটি হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে গোটা জনজীবন, সেই সাথে কিন্তু আসলে প্রাণীকুল একেবারে ওষ্ঠাগত হয়ে পড়েছে। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার সকাল থেকে আমরা দেখছিলাম যে শহরের বিভিন্ন এলাকাগুলোই আসলে সাধারণ মানুষজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তার উপরে এই গরমেও কিন্তু আসলে মানুষ খুব একটা ঘরের বাইরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন তারা কিন্তু আসলে
ছাতা মাথায় দিয়ে নানা ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু তারা বের হচ্ছেন। সব থেকে বেশি কষ্টে পড়েছেন শ্রমজীবী যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে কাজের তাগিদে ঘর থেকে বের হয়ে অল্প কাজ করেই কিন্তু আসলে কাহিল হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে। শহরের যেসব ছায়াযুক্ত স্থানগুলো রয়েছে বিশেষ করে গাছপালার নিচে কিন্তু তারা অবস্থান করছে। দুপুর গড়িয়ে বিকাল হলেও কিন্তু আসলে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, অনেক ধন্যবাদ জিসান। ভারত পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আইপিএল। শুক্রবার বিসিসিআইয়ের এক জরুরি সভায় আসে সিদ্ধান্ত। এদিকে বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে পিএসএল এর বাকি ৮ ম্যাচ আরব আমিরাতে সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক ভারত সংঘাত কিংবা উত্তেজনাকর পরিস্থিতিতে আতঙ্কে দুই দেশের সর্বসাধারণ। বাতাসে বারুদের গন্ধ, এই যুদ্ধের শেষ কোথায় তা জানে না কেউই। তবে এর প্রভাবটা বেশ ভালোভাবেই পড়েছে ক্রীড়াঙ্গনে। বিশেষ করে পাকিস্তান সুপার লিগ আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এসেছে বড় ধাক্কা। দফায় দফায় বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো চলতি আইপিএল। শুক্রবার জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় বিসিসিআই। চলমান এই সংঘাতের জেরে বৃহস্পতিবার আইপিএল স্থগিত হয় ধর্মশালার দিল্লি পাঞ্জাবের ম্যাচ। ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও। এখানেই শেষ নয়, দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সম্প্রচার কর্মী সহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা দেয় বিপত্তি। বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়েই বিকল্প হিসেবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের। এরপরই প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো? আইপিএলের বিদেশি খেলোয়াড়রা ভারতে অবস্থান করাটা নিরাপদ মনে করছেন না। যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান তারা। গণমাধ্যমে আসে এমন খবরও, তাতেই আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। এরই প্রেক্ষিতে জরুরি বৈঠকে সরকারের পরামর্শে আইপিএলের বাকি অংশ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এদিকে পাক ভারত যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই পিএসএল এর বাকি ৮ ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলায় স্থগিত করা হয় পিএসএল ম্যাচ। দ্রুতই জরুরি বৈঠক ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে রাতেই সিদ্ধান্ত আসে টুর্নামেন্টের বাকি অংশ স্থানান্তর হবে আরব আমিরাতে। শিগগিরই জানিয়ে দেওয়া হবে নতুন সূচি, নিশ্চিত করে পিসিবি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।